আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সকলে খুবই ভালো আছো। সো আজকে হচ্ছে আমাদের জিএসটি অ্যাডমিশন টেস্টটা হয়ে গেছে। আশা করি সকলে খুবই ভালো দিচ্ছ এক্সাম। তোমরা চাইলে এখান থেকে তোমাদের আনসারগুলো মিলিয়ে নিতে পারো, বা হচ্ছে এখানে এই ভিডিওর মধ্যে হচ্ছে ফিজিক্সের সলিউশনটা দিব। অ্যান্ড তোমরা যারা জুনিয়র আছো তারা ইন ফিউচারে, হ্যাঁ, যারা বিভিন্ন অ্যাডমিশন টেস্ট দিবা, অ্যাডমিশন টেস্টের কোশ্চেনগুলো কেমন হয়, হ্যাঁ, তারপর হচ্ছে অ্যাপ্রোচটা কেমন হয়। ক্যালকুলেটর কিন্তু অ্যালাউড না জিএসটির মধ্যে, তো ক্যালকুলেটর ছাড়া কীভাবে এক্সাম দিতে হয়, হিসাব নিকাশগুলো কীভাবে করতে হয়, সব এই ভিডিওতে তোমরা ডিটেলসে দেখতে পারবা। সো আমরা সলভ করতে করতে কথা বলি, চলো দেখি। প্রথমে আমাদেরকে একটা কোশ্চেন দিছে, একটি বস্তুর উপর এফ বলের মান দেওয়া আছে, ঠিক আছে? এই যে এত নিউটন বল প্রয়োগ করায় 7 সেকেন্ড সময় পর ব্যাক দেওয়া আছে, এবং বলছে কি বস্তুটির ক্ষমতা কত। দেখো ভাই, ক্ষমতা আছে না, ক্ষমতা যদি এরকম ভেক্টরে দেওয়া থাকে পি পি ইকুয়াল টু কি হবে, এফ ডট বি হবে। ফর্মুলা হচ্ছে এটা, ঠিক আছে? ব্যাক এবং কি বলের ভেক্টর ডট গুণফল, ঠিক আছে, ভেক্টর ফরম্যাটে দেওয়া থাকলে। তো এখানে কি কোনো টাইম লাগতেছে? এখানে আমার কোনো টাইম লাগতেছে না। তাইলে আমরা এখানে যেই 7 সেকেন্ডের কথা বলছে, এটা আমরা কি করব, বাদ দিয়ে দিব। এটা আমাদের লাগবে না, আমাদের লাগবে হচ্ছে এফ এবং বি। এফ এর মান কত দেখো তো, 5i ক্যাপ মাইনাস 3j ক্যাপ মাইনাস 2k ক্যাপ। ওকে, এটার সাথে ডট গুণ হবে, কারে কারে ডট গুণ করবো, ভি কে। ভি হচ্ছে কত, 3i ক্যাপ প্লাস 2j ক্যাপ প্লাস হচ্ছে কি কে ক্যাপ। এখন ডট গুণ তোমরা তো জানো অলরেডি, 5-এর সাথে 3 গুণ হলে কত হবে বলো, 15। তারপর হচ্ছে মাইনাস 3 দুগুণে 6 আর হচ্ছে মাইনাস 2, ঠিক আছে? আলটিমেটলি এত ওয়াট পাবো। তো এটার আনসার কত আসতেছে দেখো তো, 15 থেকে 8 চলে যেতেছে, তাহলে থাকতেছে 7 ওয়াট। তাহলে আমার আনসার কত, 7। একদম ইজি না? জাস্ট কি করছি এখানে, এই যে আমার আনসার 7, জাস্ট করছি কি এখানে ডট গুণ করছি। ওকে, তারপরে কোশ্চেনটা দেখি। কোনো বস্তুর গতিশক্তি 300% বাড়ালে ভরবেগ কত শতাংশ বাড়বে? এই জিনিসটা কি আসলে, গতিশক্তি 300% বাড়াইছে, মনে করো আগে গতিশক্তি ছিল ই, এখন হয়ে যাবে কত, 300%। 300% মানে কত, 3 গুণ। 3 গুণ কি করছে, 3 গুণ করছে নাকি 3 গুণ বাড়াইছে? 3 গুণ বাড়াইছে। তো 3 গুণ যদি বাড়ায় তাহলে হবে কত, 4 গুণ হবে না? তাহলে আগে যদি গতিশক্তি থাকে ই, এখন হয়ে যাবে কি 4e। এখন ই এর সাথে আমরা ভরবেগের সম্পর্কটা আগে দেখিনি কি হতে পারে। ই ইকুয়াল টু কি, হাফ এম বি স্কোয়ার। ওকে ফাইন, হাফ এম বি স্কোয়ার আমরা জানি। তাহলে উপরে নিচে মনে করো এম দ্বারা আমি গুণ করে দিই, তাহলে এম বি স্কোয়ার, এম স্কোয়ার বি স্কোয়ার ডিভাইড বাই কত, 2m। তাহলে এখন এম বি মানে কি, ভরবেগ না, ভর ইন্টু ব্যাগ। সো আলটিমেটলি উপরে কি লিখতে পারি, পি স্কোয়ার বাই 2m। এখন কথা হচ্ছে ই ইকুয়াল টু পি স্কোয়ার বাই 2m। দেখো ই ইকুয়াল টু যদি পি স্কোয়ার বাই 2m হয়, আমরা এখান থেকে কি বলতে পারি যে ইটাকে যদি আমি 4 গুণ করে দিই, ইটাকে মনে করো 4 করে দিছি, তাহলে আমার এখানে ইকুয়েশন ব্যালেন্স করার জন্য কি করতে হবে, এদিকেও 4 দিয়ে গুণ করতে হবে। ওকে ফাইন, এদিকে 4 দিয়ে গুণ করছি। এখন এটাকে যদি আমি পি এর সাথে সহগ আকারে নিয়ে যাই, তাহলে কি করবো, এটাকে 2p হোল স্কোয়ার ডিভাইডেড বাই কত, 2m লিখতে পারি। মানে আগে পি ছিল, এখন হয়ে গেছে কি 2p, মানে আমার দ্বিগুণ করা লাগছে। দ্বিগুণ করা লাগছে মানে কি, দেখো ভরবেগ কত শতাংশ বাড়বে, দ্বিগুণ করা লাগছে মানে 1 গুণ বাড়ছে। 1 গুণ বাড়ছে মানে 100% বাড়ছে আলটিমেট। এভাবে তোমরা মুখে মুখে হিসাবগুলো করবা, বুঝছো? এই যে 100% হবে আমার আনসার, ঠিক আছে? আগেরটা হচ্ছে 7 ওয়াট, পরটা হচ্ছে 100%। একদম ইজি না? একদম ইজি। আমরা 9-10-এ যারা পারি, পড়ালেখা করতেছি, ওরাই কিন্তু এটা পারবে, এটা আহামরি কিছুই না। তারপর দেখো, একটি গতিশীল বস্তুর সমীকরণ দেওয়া আছে, 2 সেকেন্ড পর বস্তুটির ব্যাগ চাইছে। দেখো সমীকরণ যদি স্মরণের সমীকরণ দেওয়া থাকে, তাহলে কি করি আমরা, 4t স্কোয়ার প্লাস হচ্ছে 3t দেওয়া আছে, তাহলে কি করবো, ব্যাগ বের করতে হলে আমরা স্মরণকে ডিফারেন্সিয়েট করে দিব, কার রেসপেক্টে, সময়ের রেসপেক্টে। তাহলে এটাকে ডিফারেন্সিয়েশন করলে কি আসে, 8t প্লাস 3, ঠিক আছে? এবার বলছি কি 2 সেকেন্ড পর, 2 সেকেন্ড পর মানে কি, t ইকুয়াল টু 2 সেকেন্ড বসাই দিব এখানে। t ইকুয়াল টু 2 সেকেন্ড বসাইলে কত আসে, 8 গুণ 2 প্লাস 3, কত আসতেছে আলটিমেটলি দেখো তো, 8 দুগুণে 16, 17, 18, 19 ms ইনভার্স 1। তাহলে আমার আনসার হবে যেটা, সেটা হচ্ছে 19 ms ইনভার্স 1। এখানে কি কোনো ক্যালকুলেটর লাগতেছে, কোনো ক্যালকুলেটর লাগতেছে না, ঠিক আছে? আমাদের মধ্যে অনেকেরই একটা ভয় থাকে যে জিএসটি অ্যাডমিশন টেস্ট না জানি কি হয়, ক্যালকুলেটর ছাড়া আমরা এতদিন ইন্টারমিডিয়েট ক্যালকুলেটর বিভিন্ন মানে মেথড টেথড শিখছি, বোর্ড এক্সাম দিছি, বিভিন্ন বিভিন্ন ইঞ্জিনিয়ারিং ভার্সিটিতে পরীক্ষা দিছি। সো আমাদের কাছে অনেকেরই একটা ভয় থাকে আর কি, যে ক্যালকুলেটর ছাড়া পারবো কিনা। দেখো একদম ইজি, হ্যান্ড ক্যালকুলেশন জাস্ট, ঠিক আছে? যদি আর রোধ বিশিষ্ট একটি তামার তারের দৈর্ঘ্য দ্বিগুণ করা হয়, তাহলে আপেক্ষিক রোধ কত? আচ্ছা, আপেক্ষিক রোধ কি দৈর্ঘ্যের সাথে ডিপেন্ড করতেছে? মানে তামার তারের দৈর্ঘ্য আমি বাড়াই দিতেছি, এটার সাথে আপেক্ষিক রোধ চেঞ্জ হবে? আপেক্ষিক রোধ একটা মানে কনস্ট্যান্ট মান, কনস্ট্যান্ট।
তোমরা একটা ফর্মুলা পড়ছো কিন্তু রো ইকুয়াল টু কি আর এ বাই এল। এখানে রোটা কি আপেক্ষিক রোধ, এল হচ্ছে কি দৈর্ঘ্য। এখন কথা হচ্ছে তুমি তো আমাকে কোশ্চেন করতে পারো যে ভাইয়া আমি এই ফর্মুলাটা বুঝছি, এই ফর্মুলার মধ্যে তো এই যে এল চেঞ্জ হলে তো রো চেঞ্জ হওয়ার কথা, তাহলে এখানে চেঞ্জ হচ্ছে না কেন? এটা একই হবে, বুঝছো কেন হচ্ছে না? কারণ হচ্ছে এটা হচ্ছে তোমার মান বের করতে দিস। মান বের করতে বলতে মনে করো তোমার একটা দৈর্ঘ্য দেওয়া আছে, ফিক্সড একটা দৈর্ঘ্য এল, আর এখানে হচ্ছে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এ, এবং এটার রোধ বল হয়েছে আর। এই ডাটা, তিনটা ডাটা থেকে তুমি রোটা বের করতে পারবা। বাট তোমাকে যদি বলে যে এটাকে তুমি একটু বাড়াই দিছো, হ্যাঁ একটু বাড়াই দিছো, বা তুমি অন্য একটা মান দিছো, বা তুমি মনে করো আগে নিছো এল পরিমাণ তার নিয়ে যেটা বের করছো, তুমি যদি এখানে তুমি কি 12 পরিমাণ তার নিয়েও যদি বের করো, তোমার কিন্তু সমস্যা হবে না, বুঝছো? মানে সেম মানটাই তুমি পাইতেছো আলটিমেটলি। সো রোধ ইকুয়াল টু, তখন তুমি যখন বেশি অংশ নিবা তখন তোমার এই আর এর মানটাও চেঞ্জ হবে। সো আলটিমেটলি তুমি হিসাব টিসাব করিয়া এই যে রোজ এটা একটা কনস্ট্যান্ট মান পাবা, এটা দৈর্ঘ্যের পরিবর্তনের সাথে কোনো পরিবর্তিত হবে না। সো দৈর্ঘ্য যদি দ্বিগুণ করা হয় তাহলে আমরা কি আপেক্ষিক রোধ কত একই পাবো, কোনো চেঞ্জ নাই। তারপর দেখি ট্রানজিস্টরের বিমুখী যোগ রিভার্স বায়াস প্রদান করা হয় কোন জাংশনে? আচ্ছা এটা কি হবে বলো? এটা আমরা ওই যে তোমার সেমিকন্ডাক্টর চ্যাপ্টারের মধ্যে থিওরি পড়ছি না, কি করে আঁকায় জাস্ট। আর তোমরা এটা খুবই বেসিক কোশ্চেন, এটা হবে তোমার পিট সংগ্রহক, মানে হচ্ছে বেস তারপর কি সংগ্রহ কি কালেক্টর। বেস কালেক্টর যে জাংশনটা আছে, ঠিক আছে, এই জাংশনে কি হবে বিমুখী যোগ বা রিভার্স বায়াসটা হবে, ঠিক আছে। আর ফরওয়ার্ড বায়াস কোনটাতে হয় বলো? বেস এমিটার, ঠিক আছে। বেস এমিটার মানে কি ওই যে পিট আর হচ্ছে কি নিঃসারক, ওইটাতে হয় কি ফরওয়ার্ড বায়াস। আর এখানে যেহেতু রিভার্স বায়াস বলছে, সো আমরা কি বলবো পিট সংগ্রাহক। ওকে ফাইন। একটি তারের দৈর্ঘ্য 2 মিটার, ব্যাস হচ্ছে 5 মিটার, আর তারের দৈর্ঘ্য বরাবর একটি বল প্রয়োগ করায় এর ব্যাস এত হ্রাস পায়, দৈর্ঘ্য এত % বৃদ্ধি পায়। পয়জনের অনুপাত, আচ্ছা পয়জনের অনুপাত মানে কি বলো? ফর্মুলাটা কি? পার্শ্ব বিকৃতি বাই কি পার্শ্ব বিকৃতি, ঠিক আছে, ডিভাইড বাই হচ্ছে কি দৈর্ঘ্য বিকৃতি, তাই না? এখন আমার এখানে পার্শ্ব বিকৃতি কত করছে এটা আমার বের করা লাগবে আগে, দেন হচ্ছে দৈর্ঘ্য বিকৃতি কত হয়েছে ওইটা বের করতে হবে। তো চলো পার্শ্ব বিকৃতি কত বের করবো আমরা। পার্শ্ব বিকৃতি কিভাবে বের করবো বলো? বলছে কি এত মিটার হ্রাস পাইছে কি ব্যাস, আর আগে ছিল কত 5 মিটার ছিল। 5 মিটার ছিল মানে কি 5 মিলিমিটার, এটা 0.01 মিলিমিটার ছিল কি আগে, সরি পরিবর্তন, আর 5 মিলিমিটার হচ্ছে ছিল। তাহলে এটা উপরে কি হবে 0.01 ডিভাইড বাই কত 5, আর এটার নিচে আবার কি হবে দৈর্ঘ্য বিকৃতি। দৈর্ঘ্য বিকৃতি আবার কত 5%, 5% মানে কত 5/1000, সরি 100, ঠিক আছে। তো এখান থেকে আমরা ক্যালকুলেশন করব, এইটা ক্যালকুলেশন হ্যান্ড ক্যালকুলেশন করতে পারবো। এটা যদি করি আমরা পয়জন অনুপাত পেয়ে যাব। এটা যদি উপরে নেই গুণাকারে চলে যায়, দেন হচ্ছে উপরে 1 থাকে নিচে 25 থাকে, 1/25, 1/25কে যদি তুমি পয়েন্টে নাও তাহলে কত আসতেছে 0.04 এরকম মেবি আসে, হ্যাঁ 0.04। তাহলে আমার আনসার হবে কোনটা এটা, ঠিক আছে 1/25, আর পয়জন অনুপাত হবে 0.04। তারপরে কোশ্চেন দেখি, রুদ্ধতাপীয় প্রসারণের সময় গ্যাস ঠান্ডা করা হয় কারণ অন্তস্থ শক্তি হ্রাস পায়। এটা হবে থিওরিটিক্যাল কোশ্চেন জাস্ট। সরল সন্ধিত গতিতে স্পন্দনরত দুইটি কণার সরণ দেওয়া আছে। আচ্ছা দুইটা কণার সরণ, একটা দেওয়া হচ্ছে x1 = a sin ওমেগা টি, আরেকটা কি x2 = কি a cos ওমেগা টি দেওয়া আছে। তো এটাকে আমি সাইনে কনভার্ট করি, তাহলে a sin ওমেগা টি প্লাস কি π/2 লিখতে পারি। হ্যাঁ লিখতে পারলে এবার আমাকে বলছি কি এখানে, আমাকে বলছে হচ্ছে দশা পার্থক্য কত হবে। দশা পার্থক্য এটা হচ্ছে ওমেগা টি আর ওমেগা টি প্লাস π/2, এখানে ডিফারেন্স কত বলো π/2 না? তাহলে এটার সাথে এটার দশা পার্থক্য যদি আমি চিন্তা করি তাহলে কত আসবে π/2, আলটিমেটলি আনসার হবে π/2, এই যে, ঠিক আছে। তারপর 80 মিটার উচ্চতা থেকে কোনো বল মেঝেতে পড়ছে এবং বলটির 20%, আচ্ছা দেখো একটা মেঝে আছে এখানে 80 মিটার উচ্চতা থেকে বল একটা ছাইরা দিছি আমি, এটা নিচে পড়তেছে। এখন কথা হচ্ছে এই যে নিচে পড়ছে, পড়ার পরে প্রত্যেক
ড্রপে কি করে প্রতি ঘাতে হচ্ছে হ্রাস পায় 20% শক্তি নষ্ট হয়ে যায়। এখানে আছে না ম্যাজেটা 20% শক্তি ওর এনার্জি খাইয়ে ফেললে বাকি 80% এনার্জি দিয়ে আবার উপরে উঠে, দেন আবার যখন ড্রপ খায় ওই এনার্জির 20% করে হ্রাস পায়। এখন বলছে হচ্ছে একবার ম্যাজেতে পরের বার ওঠার সময় কত উচ্চতায় উঠবে। দেখো 80 মিটার উচ্চতা থেকে যখন পড়ে তখন এর শক্তিটা কত বলো তো, 80 মিটার উচ্চতা, তাহলে আমরা শক্তিটা এটা যদি হয় এইচ উচ্চতা তাহলে কি হবে mgh, তাই না? তাহলে mg ইন্টু কত 80, এটা ছিল ওর এনার্জি। এবার হ্রাস পাইছে কত 20%, তাহলে 80 কত 80% থাকবে, তাহলে এটার 80% থাকবে ওর এনার্জি। ঠিক আছে, 80% দিয়ে সে কী করবে আবার উপরে উঠবে, ওই 80% এনার্জিতে কত যাবে এটা আমাদের বের করতে হবে। mgh1 দিলাম ওইটা, তাহলে আলটিমেটলি এবার কাটা জি কাটা, তাহলে 80% কত বলো, 80% হচ্ছে 64। সো h1 ইকুয়াল হবে কত 64 মিটার। ঠিক আছে, সো 64 মিটার হবে আমার আনসার। ওকে, তারপর কোনো একটি সেকেন্ড দোলকের কার্যকরী দৈর্ঘ্য হচ্ছে 1.96 গুণ করলে তার দোলনকাল কত। আচ্ছা এখানে বলছি, আচ্ছা আমরা দোলনকালের এল ইকুয়াল টু কি দোলনকালের ফর্মুলা টি ইকুয়াল টু 2π√L/g, এটা জানি না। আচ্ছা এখানে জাস্ট কি বলছে, কার্যকরী দৈর্ঘ্যটা চেঞ্জ করছে, তাহলে দোলনকাল কেমন হবে। তুমি এখানে জাস্ট এখান থেকে তুমি ইকুয়েশন বানাইতে পারো টি সমানুপাতিক কি √L, যদি জি কনস্ট্যান্ট থাকে তাহলে T1 ডিভাইড বাই কত T2 ইকুয়াল টু √L1/L2। তো এখন আমি কি করব, আমি হচ্ছে T1 মান বের করব। মনে করো কার্যকরী দৈর্ঘ্য এত গুণ করলে মানে 1.96 গুণ করে দিছি মনে করো, আগেরটাকে আমি L2 চিন্তা করতেছি, তাহলে L ছিল এটা L, তাহলে T1 এর ভ্যালু বের করবো, আর T2 সেকেন্ড দোলক বলছিল তাই না, তাহলে 2 সেকেন্ড হবে। বুঝতে পারছি? তো এখন T1 এর মান কত হবে এখান থেকে ক্যালকুলেশন করি। T1 ইকুয়াল টু কি হবে √1.96 ইন্টু হচ্ছে কত 2, √1.96 এর মান কত বলো। আমরা 14 স্কোয়ার পড়ছি না, 14 স্কোয়ার মানে কত 196 না, তাহলে এখানে তোমার 1.4 আসে, 1.4 ইন্টু হচ্ছে 2 ইকুয়াল টু কত 2.8 সেকেন্ড। বুঝতে পারছি? 2.8 সেকেন্ড। এগুলা জাস্ট মুখে মুখে করে ফেলতে হয় ভার্সিটির মধ্যে। তুমি এখানে ভার্সিটি অ্যাডমিশন টেস্ট যদি ক্যালকুলেশন করতে যাও প্রত্যেকটা জিনিস, তাহলে কিন্তু হবে না, পারবা না। বায়ু মাধ্যমে দুটি চার্জের মধ্যবর্তী বল হচ্ছে F, এদেরকে 4 পরাবৈদ্যুতিক ধ্রুবক বিশিষ্ট মাধ্যমে স্থাপন করা হলে বল কত হবে। দেখো F ইকুয়াল টু কি জানি আমরা, কুলম্বের সূত্র 1/4πε0 k ইন্টু Q1 Q2 ডিভাইড বাই কত আর স্কোয়ার। এই ফর্মুলাটা জানি, এই ফর্মুলাটার মধ্যে কি F এর সাথে কার সম্পর্ক দেখো তো, কে এর সম্পর্ক কি, ব্যস্তানুপাতিক একটা সম্পর্ক। বলছে কি বায়ু মাধ্যমে দুটি চার্জের মধ্যবর্তী বল F আছে, বলছে এদেরকে 4 পরাবৈদ্যুতিক বায়ু মাধ্যমে পরাবৈদ্যুতিক ধ্রুবক কে ইকুয়াল টু কত 1 না, তাহলে কে ইকুয়াল টু যদি 4 হয়ে যায় তাহলে কি হবে, এখানে কে এর পরিবর্তে কি আসবে 4 আসবে, মানে আগের যে বল ছিল এটার কত হবে 1/4। সো কত আসতেছে এই যে F/4। ঠিক আছে, আগে যদি থাকে F তাহলে এখন হয়ে যাবে কত, এটার 4/1। এই হচ্ছে আনসার। একটি লিফট এত ত্বরণে নিচে নামতেছে, লিফটের মধ্যে দাঁড়ানো একজন ব্যক্তির ভর হচ্ছে এত কেজি, তিনি যে বল অনুভব করবেন সেটা আচ্ছা দেখো একটা লিফট আছে, লিফটটা নিচের দিকে নামতেছে, ওকে, কত ব্যাগে ত্বরণে নামতেছে 1 ms−2 ত্বরণে। এখন ওর শুরুর দিকে ওর মানে জি কাজ করতো না 9.8 ms−2, তো এখান থেকে নেট ত্বরণ যেটা ওইটা আমার হিসাব হবে, নেট ত্বরণ কত হবে এখান থেকে, বুঝছো, নেট ত্বরণ যেটা হবে 1 ms−2 ত্বরণে নিচে নামতেছে, তাহলে ওর যেটা হবে ওর মনে হবে কি ও ওজন হ্রাস পাইছে, ওর মেইন ওজনটা কিন্তু সে ফিল করবে না। এখানে যেটা হবে সেটা হচ্ছে ওর যে ওজনটা অনুভব করবে W ইকুয়াল টু কি m/g-a, নিচে নামার সময় আমরা এই ফর্মুলা ইউজ করি। তো এখানে m এর মান কত বলো 65 কেজি ইন্টু হচ্ছে কত 9.8 - 1, তো এটা ক্যালকুলেশন করলে 65 ইন্টু কত 8.8 আর ইয়ে কত আসে W নিউটন, তাহলে 648 আর হচ্ছে 500, এই যে 500 আশেপাশে হবে, বুঝছো এটা। ঠিক আছে 572 নিউটন, তোমরা একটু ক্যালকুলেশন করে দেখো। তারপর হাইগেনের তরঙ্গ তত্ত্বের সাহায্যে আলোর কোন ধর্মটি ব্যাখ্যা করা যায়। এটা থিওরিটিক্যাল কোশ্চেন, এটা হবে সমবর্তন, বুঝছো, তোমার বইয়ে দেওয়া আছে, মেন বইটা খুললে একটু রিডিং দিও, দেখো পাইবা। বৃষ্টির দিনে পানির উপর তেলের পাতলা ফিল্ম সুন্দর আবরণ দেখায়, সুন্দর রং দেখায়, এটা হচ্ছে ব্যতিচারের জন্য হয় আর কি, ব্যতিচার, বুঝছো, আলোর এই ধর্মের জন্য হয়। কোনো তরঙ্গের সমবর্তন হয় না। আচ্ছা সমবর্তন হয় না কার, শব্দ তরঙ্গের না,
এগুলো আসলে থিওরিটিক্যাল কোশ্চেন, দেখা মাত্র তোমরা আনসার করে ফেলবা। একজন ব্যাটসম্যান একটি প্রজেক্টাইলকে ব্যাট দ্বারা আঘাত করলে এটি আনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণে 30 ms/1 বেগে শূন্য বিচরণ শুরু করে। বলটি কতক্ষণ বাড়বে? দেখো এখানে কি বলছে, যারা প্রাচের ম্যাথ বুঝো না, দেখো এখানে হচ্ছে 30 ডিগ্রি অ্যাঙ্গেলে মারতেছে কত, 30 ms/1 বেগে। এখন এটাকে মারলে কি হবে, এই জায়গায় যায় পড়বে। ওকে, যদি পরে, এখন কথা হচ্ছে আমার টিটা কত, এই টিটা বের করতে বলছে। টি এর ডিরেক্ট ফর্মুলা আছে, এটা কি, এটা কি উড্ডয়নকাল না বিচরণকাল, দুইটার যোগফল বের করতে হবে আমাদেরকে। তাহলে টি ইকুয়াল টু কি হবে, 2u sin আলফা বাই কত জি, এটা হচ্ছে আমার ফর্মুলা। তাহলে 2u sin আলফা, 2 ইন্টু কত হবে, ইউর মান হচ্ছে তোমার 30, আর বলছে আনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণ, তাহলে সাইন 30 ডিগ্রি ডিভাইড বাই কত 9.8। এখন এখান থেকে কত বের করবা, সাইন 30 ডিগ্রি আর 2 1, আর এইদিকে 30 বাই 9.8 কত, 3 নং 27, 3-এর আশেপাশে হওয়ার কথা। তাহলে 3-এর আশেপাশে আনসার কোনটা আছে, এটা না? তাহলে আমার আনসার হবে এটা, বুঝছো? তুমি একুরেটলি এক্সাক্ট মানটাই যে ক্যালকুলেশন করে বের করতে হবে এমন না। তুমি দেখো এখানে অপশনগুলো দেখো, আমি এখান থেকে হিসাব করছি কত, 30কে 9.8 দ্বারা ভাগ করবো, ভাগ করলে 3-এর আশেপাশে মানটা আসতে পারে। সো আমি এটা পাইছি, এটা দিয়ে দিচ্ছি, বুঝতে পারছি? আচ্ছা, একটি ফোটন ও একটি ইলেকট্রনের সংঘর্ষের ফলে ফোটনের তরঙ্গ দৈর্ঘ্য কি হয় বলো তো? ফোটন, একটা ফোটন মনে করো আসতেছে, ঠিক আছে? ফোটন এসে কি করছে, ইলেকট্রনরে সংঘর্ষ করছে। সংঘর্ষ করলে কি হয়, ইলেকট্রনের গতিশক্তিটা বাইরে যায়। আমরা যে ওই যে ফটো ইলেকট্রিক বা ফটো ইলেকট্রিক কম্পোনেন্ট ক্রিয়া আছে না, ওইটা যে পড়ছি ওইখানে। তো এটার যদি এনার্জি বাইরে যায়, এটার কি হবে, ফোটনের এনার্জি লস হবে না? তাহলে ফোটনের এনার্জি যদি লস হয়, ফোটনের এনার্জি ফর্মুলা কি, hc/ল্যামডা। এটা যদি কমে যায় তাহলে ল্যামডা কত হবে, বাড়বে না? তাহলে তরঙ্গ দৈর্ঘ্য কি হয়, বাড়বে, বৃদ্ধি পাবে। এই হচ্ছে আমার আনসার। তারপর একটি গ্রহের ব্যাসার্ধ পৃথিবীর ব্যাসার্ধের দ্বিগুণ, উক্ত গ্রহের পৃষ্ঠে অভিকর্ষ ত্বরণ পৃথিবীর অভিকর্ষ ত্বরণের 4 গুণ। আচ্ছা, এটা বলছে মুক্তিবেগের তুলনায় কত গুণ। মুক্তিবেগের ফর্মুলা কি, বি ইকুয়াল টু √2gr। এখন আমাকে বলছে কি যে ব্যাসার্ধ পৃথিবীর ব্যাসার্ধের দ্বিগুণ, মানে এই আরটা আছে না 2r হয়ে যাবে। ওকে, আর জি অভিকর্ষ ত্বরণের 4 গুণ, জিটা হয়ে যাবে 4g, আর এদিকে 2 আছে, এদিকে 2 √BE। তো এখানে এটা যদি ব্যালেন্স করতে হয়, এটার সাথে কি গুণ দিতে হবে বলো তো, √8 গুণ। তাহলে এই যে নতুন এসকেপ ভেলোসিটি মুক্তিবেগটা পাইছি, এটা আগেরটার কত গুণ, √8 গুণ না? এই হচ্ছে আমার আনসার, বুঝতে পারছি? ধনাত্মক কাজের ক্ষেত্রে বল ও সরণের মধ্যবর্তী কোণ থিটা এর মান কত? ধনাত্মক কাজ কি? আচ্ছা, কাজের ফর্মুলা কি, W ইকুয়াল টু কি, FS cos থিটা। FS cos থিটা যদি হয়, থিটার মান কত বসাইলে এখানে নেগেটিভ আসবে না? ধনাত্মক কাজের ক্ষেত্রে বল ও সরণের মধ্যবর্তী কোণ কত? থিটার মান যদি আমি 90-এর উপরে বসাই তাহলে কি হবে, নেগেটিভ আসবে। যদি 90-এর নিচে বসাই তাহলে পজিটিভ আসবে। যদি 90 বসাই তাহলে 0 আসবে। এই জিনিসটা তাহলে আমার 0 করা যাবে না, নেগেটিভও করা যাবে না। তাহলে আমার আলটিমেটলি যেটা করতে হবে পজিটিভ। পজিটিভ হচ্ছে 0 থেকে 90 ডিগ্রির মধ্যে। ওকে, একটি 3 ওহম রোধের তারকে সমবাহু ত্রিভুজের আকার বাঁকানো হলো। একটা 3 ওহম রোধের তার আছে, এটাকে সমবাহু ত্রিভুজের আকারে বাঁকানো। তাহলে প্রত্যেকটা অংশে কি হবে, 1 ওহম করে ভাগ হয়ে যাবে না? বাঁকাইছি। এবার বলছে যে কোনো একটি বাহুর 2 প্রান্তের রোধ, মানে একটা বাহু মনে করো, এটা দুইটা প্রান্ত ধরলাম, প্রান্ত হচ্ছে এটা একটা প্রান্ত, এটা একটা প্রান্ত, এটা এ, এটা বি। এখন বলা হয়েছে এ ও বি এর 2 প্রান্তের মধ্যবর্তী কত, রোধের মান কত? দেখো এ ও 2 প্রান্তের, এই দুইটা কি আছে, সিরিজে আছে। তাহলে 1 + 1 কি সিরিজে, এইগুলোর সাথে কি আছে আবার প্যারালালে 1, তাহলে প্যারালাল 1। তাহলে আলটিমেটলি এখানে কত আসতেছে, 2 এর সাথে 1 প্যারালালে, তাহলে 1/2 + 1, এটা হোল ইনভার্স 1। তাহলে আলটিমেটলি যেটা আসতেছে 2/3 ওহম। বুঝতে পারছি? মুখে মুখে করে ফেলবা, 2/3 ওহম। এই যে আমার আনসার, ঠিক আছে? তার পরবর্তীতে দেখো আমাদের এখানে কি দেওয়া আছে, একটি পাত্রে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কিছু গ্যাস সংরক্ষিত আছে। কত তাপমাত্রায় গ্যাসের চাপ 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার চাপের 1/3 হবে? এই জিনিসটা দেখো, আমরা আদর্শ গ্যাসের ফর্মুলা পড়ছি, P1 V1 / T1 = কি P2 V2 / কত T2। এখানে V এর কোনো কথা বলছে, V এর কোনো কথা বলে না, দ্যাটস ওয়াই V কাটা। তাহলে আমার থাকবে কি P1/T1 / কত P2/T2। এখন P2/T2 এই ফর্মুলা থেকে আমরা কাজটা করব। দেখো আগে বলছে হচ্ছে P1 T1 / কত = P2 / T2। P1 এর মান কত ধরবো বলো, ধরে নেই P। প্রথম ক্ষেত্রে টেম্পারেচার ছিল কত, 0 ডিগ্রি। তো 0 ডিগ্রিকে আমরা যদি ইয়েতে নেই, কেলভিনে নিলে 273 কেলভিন আসে, ঠিক আছে? আবার এখানে হচ্ছে T2টা আমরা বের করব, আর এটা কি বলছে, 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার চাপের 1/3 হবে। এই জিনিসটা দেখো, তাহলে 1/3 মানে 1/3P।
এখান থেকে পি কাটা T2 ইকুয়াল টু কী হবে T2 ইকুয়াল টু 273 ইন্টু কত 1/3 কত আসে 91 কেলভিন 91 কেলভিন এই যে আমার আনসার 91 কেলভিন ঠিক আছে এই হচ্ছে আমার আনসার তারপর সরল সন্ধিত স্পন্দন সম্পন্ন কণার সর্বোচ্চ বেগ দেওয়া আছে কি বলছে কণিক কম্পাঙ্ক মানে ওমেগার মান চাইছে তোমার কাছে দেওয়া আছে এর মান ভি এর মান এখন এ মানে কি ওমেগা স্কোয়ার এ সর্বোচ্চ ত্বরণ যদি বলে ওমেগা স্কোয়ার এ আর যদি সর্বোচ্চ বেগ বলে তাহলে ওমেগা স্কোয়ার কি ওমেগা এ হচ্ছে ফর্মুলা তাহলে এখন এ কে আমরা যদি বি দ্বারা ভাগ করি তাহলে কি আসতেছে শুধু ওমেগা আসতেছে দেখো ওমেগা স্কোয়ার এ ডিভাইড বাই ওমেগা এ তাহলে এখান থেকে শুধু ওমেগা পাচ্ছি ওমেগা যদি পাই এখানে তাহলে বলো ওমেগার মানে কি হবে এ বাই এর মান কত 24 বি এর মান 6 তাহলে কত আসে 16 তাহলে যেটা আসতেছে 4 দিয়ে ভাগ দিলে 4 6 24 আর হচ্ছে 4 4 16 তাহলে 3/2 তাই না 3/2 এককটা কি হবে ওমেগা ইকুয়াল টু 3/2 রেডিয়ান পার সেকেন্ড ঠিক আছে রেডিয়ান পার সেকেন্ড হবে একক তাহলে 3/2 রেডিয়ান পার সেকেন্ড কোনটার সাথে মিলতেছে এই যে এটা বি ঠিক আছে কোনো একটি তেজস্ক্রিয় পদার্থের অর্ধায়ু 10 দিন কত দিনে ওই পদার্থের 75% ক্ষয়প্রাপ্ত হবে দেখো একটা জিনিস আছে এখানে এটার অর্ধায়ু 10 দিন মানে হচ্ছে 10 দিন চলে গেছে 10 দিন চলে যাওয়ার পরে তার যেটা হবে আগে যদি 100টা থাকে পরে হবে কত 50টা হবে না আচ্ছা যদি 50টা হয় তারপরের 10 দিন আবার কি হবে এর যেহেতু অর্ধায়ু কত তার 10 দিন পরের 10 দিনে তার আবার কি হবে এই যে 50 থেকে হয়ে যাবে কত 25 কারণ প্রত্যেক 10 দিন পর পর তার অর্ধেক করে চলে যাবে তাহলে আলটিমেটলি এখানে দেখো বলছি কি কত দিনে ওই পদার্থের 75% ক্ষয় হবে শুরুতে ছিল 100 এখন হয়েছে কত 25 তাহলে মাইনাস হয়েছে কত 75 তাহলে 100 থেকে যদি 75 মাইনাস হয়ে যায় তাহলে পার্সেন্টেজ কত হবে 75% না তাহলে 75% কয় দিনে খরচ হয়েছে এই যে 10 প্লাস 10 তাহলে আলটিমেটলি কত আসতেছে 10 প্লাস 10 ইকুয়াল টু কি 20 দিন ঠিক আছে এই যে 20 দিন তো তারপর যেটা দিছে যদি f ইকুয়াল টু 2x প্লাস ওয়াই আই ক্যাপ মানে f এর একটা ফাংশন দিছে দিয়ে বলছে তার ডাইভারজেন্স কত মানে একটা ভেক্টর দিছে ভেক্টরের ডাইভারজেন্স চাইছে তো ডাইভারজেন্স কীভাবে বের করে বলো ন্যাবলা অপারেটরের সাথে কি হয় ডাইভারজেন্স ও ডট গুণ হবে ডট গুণ যদি হয় তাহলে তোমার কি হবে ডেল ডেল এক্স আই ক্যাপ প্লাস ডেল ডেল ওয়াই জে ক্যাপ প্লাস কি ডেল ডেল জেড কে ক্যাপ ঠিক আছে তো এটার সাথে কি হবে ডট গুণ হবে কার এই যে ফাংশনটা আছে না এটা ডট গুণ হবে ফাংশনটা কি 2x প্লাস ওয়াই আই ক্যাপ প্লাস হচ্ছে x মাইনাস 3y জে ক্যাপ প্লাস হচ্ছে 4z কে ক্যাপ এই হচ্ছে আমার এখন এটাকে জাস্ট আমরা ভাঙাইবো কি করা যায় ডট গুণ আই এর সাথে আই হবে জে এর সাথে জে কে এর সাথে কে আই এর সাথে আই তাহলে ডেল ডেল এক্স অফ কি বলো 2x প্লাস ওয়াই এটা হলো দেন কি হবে প্লাস চিহ্ন আসবে দেন ডেল ডেল ওয়াই কত হবে x মাইনাস 3y জে এর সাথে যেটা তারপর ডেল ডেল জেড এটা 4z হবে 4z ভিতরে তাহলে 4z এই হচ্ছে আমার পাই গেছি এখন জাস্ট আমি পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করব বলো প্রথমটার ক্ষেত্রে কত আসবে আমি নিচে না লিখে উপরে লিখি এই যে এইখান থেকে কত আসতেছে বলো 2 আসতেছে দেন হচ্ছে এইখান থেকে কত পাবো -3 দেন এইখান থেকে 4 তাহলে 2 - 3 4 কত হইলো আলটিমেটলি 3 হইলো না সবগুলো যোগ করলে কত আসে এই যে 3 হবে আমাদের আনসার তো তারপরে প্রবলেমটা দেখি আমরা একটি পদার্থের পয়জনের অনুপাত দেওয়া আছে পয়জনের অনুপাত কি সিগমা দ্বারা প্রকাশ করা হয় কত 0.3 দিয়েছে বলছে আয়তনের স্থিতিস্থাপক গুণাঙ্ক কাপ্পা এবং ইয়াং স্থিতিস্থাপক গুণাঙ্কের অনুপাত মানে এটা বাই এটা ইকুয়াল টু কত হবে ঠিক আছে আমরা একটা ফর্মুলা জানি পদার্থের স্থিতিস্থাপক যে ধর্মের যে চ্যাপ্টারটা আছে না ওইটার মধ্যে ধর্মটা এটা হচ্ছে ফর্মুলাটা হচ্ছে y ইকুয়াল টু হচ্ছে 3 কাপ্পা ইন্টু 1 - 2 সিগমা বুঝতে পারছি এই ফর্মুলাটা আমরা সবাই জানি তাহলে y বাই কি কাপ্পা ইকুয়াল টু কত হবে 3 ইন্টু 1 - 2 ইন্টু সিগমা এই সিগমার মান কত বলো 0.3 না 0.3 যদি বসাই এখান থেকে আসতেছে কত 0.4 তাহলে 1.2 আসতেছে
তাহলে ওয়াই বাই কে এর মান কত কাপ্পার মান 1.2। এখন আমার কাছে চাইছি কি আয়তনের স্থিতিস্থাপক গুণাঙ্ক মানে কাপ্পা বাই হচ্ছে ওয়াই। তাহলে আমার এখান থেকে কী করতে হবে, এটাকে উল্টা দিতে হবে না? তাইলে কাপ্পা বাই ওয়াই যদি আমি চিন্তা করি কত আসতেছে বলো, এটা হচ্ছে 12/10 ছিল তো, তাহলে হবে 10/12। তাহলে আলটিমেটলি আসতেছে 5/6। বুঝতে পারছি? তাহলে 5/6 কোনটার সাথে মিলে দেখো তো, এই যে 3 নাম্বারটার সাথে 5/6। তো এই ছিল আমাদের ওভারঅল ফিজিক্স কোশ্চেনের সলিউশন। ফিজিক্স কোশ্চেন অনেক ইজি ছিল, জাস্ট তুমি যদি প্রপারলি পড়াশোনা করে থাকো আমার মতে তুমি মিনিমাম 22 থেকে 23 পারার কথা মিনিমাম, বুঝছো, যদি প্রপার একটা মানে ওইতে পড়াশোনা রেগুলার করে থাকো আর কি। আর যারা মনে করো যে মোটামুটি সবগুলোই পারার মতো, এখানে একটা সিঙ্গেল কোশ্চেনও না যেটা ঘুরে পেঁচায় করছে, টাফ করছে, নর্মালি ডিউতে যেমন হয় বা ইঞ্জিনিয়ারিং ভার্সিটিগুলোতে যেমন হয় এরকম। তো এইখানে তুমি 25-25 পাওয়ার মতো একটা কোশ্চেন ছিল। আমি জানি না ম্যাথের কি আপডেট আর হচ্ছে বায়োলজি কেমিস্ট্রি এগুলোর আপডেট কি, এখন আমি দেখি না কোশ্চেন। সামনে হয়তো বা ম্যাথের একটা সলিউশন দিতে পারি, কিছুক্ষণ পরে হয়তো বা দেখতে পারি। সো এই আর কি। তো ওভারঅল আমি যদি বলি কোশ্চেন স্ট্যান্ডার্ডনেস খুবই ইজি ছিল এখানে, যেহেতু ইজি কোশ্চেন মানে ফিজিক্স, সো মার্কস অনেক বেশি উঠবে। ফিজিক্সে যদি কেউ একটু কম মার্কস বা কোনো কারণে 5-6টা ভুল করে ফেলে, তাহলে দেখেছে ওর কিন্তু মানে যে ইয়েটা বলো এই যে প্লাস পয়েন্ট কিন্তু থাকবে না, ও একটু মানে পিছিয়ে পড়ে যাওয়ার সম্ভাবনাটা থাকবে আর কি, আমার পার্সোনাল অপিনিয়ন। তো এই আর কি। সো পরীক্ষা যাই দিছো না দিছো এগুলো এখন চিন্তা ভাবনা করে লাভ নাই। আমার জাস্ট এই ভিডিওটা আসলে তোমরা যারা পরীক্ষা দিয়ে আসছো ওদের উদ্দেশ্যে বানানো না, বুঝছো। এই ভিডিওটা হচ্ছে অ্যাকচুয়ালি যারা জুনিয়র আছে, সামনে যারা মানে সামনে যারা পরীক্ষা দিবে, ওরা যারা প্রিপারেশন নিচ্ছে ওদের উদ্দেশ্য করে বানানো। তোমরা আজকে পরীক্ষা দিছো, তোমাদের আজকে এই ভিডিওটা বানায় তোমাদেরকে আমি সলিউশন দিতেছি মেন্টালি, মানে জিনিসটা ওই উদ্দেশ্যে না কিন্তু জিনিসটা, বুঝছো। সো পরীক্ষা যেটাই দিছো, খারাপ হোক ভালো হোক, আল্লাহর কাছে দোয়া করো, ইনশাল্লাহ ভালো কিছু আসবে, বুঝছো। অনেক সময় আমরা আমাদের নিজেদের স্যাটিসফ্যাকশন অনুযায়ী পরীক্ষাটা দিতে পারি না, ওই রকম স্যাটিসফ্যাকশন ভিতরে কাজ করে না, তারপরে কিন্তু রেজাল্ট আলহামদুলিল্লাহ ভালো চলে আসে, ঠিক আছে। তো এই আর কি ওভারঅল। সো বেস্ট অফ লাক, আল্লাহ হাফেজ।